সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি অরূপ কুমার পাল। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং যে সকল স্বাস্থ্যবিধি রয়েছে সেগুলো মেনে চলছো। নিজে সুস্থ আছো, পরিবারের সবাইকে সুস্থ সচেতন রেখেছো এবং আশেপাশের যে সকল লোক স্বাস্থ্যবিধি মেনে চলছেন না তাদেরকে আশা করি তোমরা সচেতন করছো, কারণ তোমরা দেশের ভবিষ্যৎ, তোমরা দেশের প্রথম শ্রেণীর নাগরিক। তোমাদের উপর অনেক কিছুই আশা করি। যাই হোক, আমরা আমাদের আলোচনায় ফিরে আসি। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমাদের যে আলোচনায় আমরা উপনীত হয়েছি সেটি হচ্ছে অনার্স চতুর্থ বর্ষের জলবায়ু পরিবর্তন ইস্যু ও দুর্যোগ ব্যবস্থাপনা কোর্সের আজকে আমাদের আলোচনার বিষয় বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ। প্রাকৃতিক দুর্যোগে নানা ধরনের প্রকারভেদ রয়েছে। এই প্রকারভেদের মধ্যে যেগুলো আলোচনা ভিতর রয়েছে সেগুলো সম্পর্কে আমরা আজকে যাব। প্রিয় শিক্ষার্থীরা, প্রাকৃতিক দুর্যোগের মধ্যে একটি অন্যতম হচ্ছে ঘূর্ণিঝড়। আমাদের আলোচনার প্রথমেই রেখেছি ঘূর্ণিঝড়। ঘূর্ণিঝড় এখন প্রায় বছরে বাংলাদেশে আঘাত আনছে। কোনো বছর ছোট, কোনো বছর বড় আকারের প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় এর ঘটনা ঘটেই চলেছে। যাই হোক, ঘূর্ণিঝড়ের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে সাইক্লোন, যা গ্রিক শব্দ কাইক্লোস থেকে এসেছে। প্রিয় শিক্ষার্থীরা, ক্লাইকোস শব্দের অর্থ হচ্ছে কুণ্ডলী পাকানো সাপ। তোমরা দেখে থাকবে সাপ কুণ্ডলী পাকিয়ে যখন থাকে তখন তার যে আকার আকৃতি দেখা যায়, ঠিক একইভাবে এই ঘূর্ণিঝড়ের ক্ষেত্রে একই অবস্থা আসে। কুণ্ডলী পাকানোর মতো অবস্থায় ঘূর্ণিঝড়ের মাঝখানে একটি চোখ থাকে এবং চারিদিকে, তোমরা চিত্রে দেখতে পাচ্ছ, চারিদিকে একটি গোল অংশ থাকে। কুণ্ডলী পাকানোর সাপের মধ্যে বলা হচ্ছে এই জন্য কাইক্লোস, এবং মাঝখানে একটি চোখ রয়েছে। বিখ্যাত এক আবহাওয়াবিদ যিনি ভারতবর্ষের সংস্পর্শে ছিলেন তৎকালীন ব্রিটিশ শাসনে, তিনি হচ্ছেন ব্রিটিশ ভারতীয় বিজ্ঞানী ও আবহাওয়াবিদ হেনরি পিডিংটন, যিনি 1848 সালে তার প্রকাশিত বিখ্যাত একটি গ্রন্থ দ্য সেইলার্স হর্নবুক ফর দ্য ল অফ স্টর্মস, এই গ্রন্থে তিনি প্রথমবারের মতো এই সাইক্লোন শব্দটি ব্যবহার করেন। ইনার হেনরি পিডিংটনের লেখা যে দ্য সেইলার্স হর্নবুক ফর দ্য ল অফ স্টর্মস, এর বেশ কয়েকটি এডিশন আছে। তোমরা দেখতে পাচ্ছ যে বেশ কয়েকটি এডিশন রয়েছে। তার মধ্যে তোমাদের জন্য যে ব্যবস্থাগুলো রয়েছে, বেশ দুঃখিত, তার লেখা বইগুলোর বেশ কয়েকটি সংস্করণ বের হয়েছে। চিত্রে তোমরা দেখতে পাচ্ছ এটি একটি সংস্করণ, এটি একটি সংস্করণ, এটি বেশ কয়েকটি সংস্করণ তার বইয়ের রয়েছে। তার বইয়েই তিনি সর্বপ্রথম এই শব্দটি ব্যবহার করে থাকেন, সাইক্লোন। মূলত তার এই আলোচনার সূত্রপাত থেকে পরবর্তীতে এই শব্দটি ব্যাপক মাত্রায় ব্যবহার শুরু হয়। ঘূর্ণিঝড়ের ক্ষেত্রে যে বিষয়গুলো থাকে একটু লক্ষ্য করো। আমরা বুলেট পয়েন্ট আকারে উপস্থাপনের চেষ্টা করেছি। একটি অঞ্চলে সৃষ্ট নিম্নচাপের ফলে একটি কেন্দ্রাভিমুখী ঘূর্ণায়মান প্রচণ্ড বায়ুপ্রবাহ থেকে ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়। নিম্নচাপের ফলে তোমরা জানো যে বায়ু যেখানে চাপ কম, সেই চাপ কম অঞ্চলে এর যে পূরণ করতে যেখানে বায়ুর চাপ বেশি সেখান থেকে বায়ু ছুটে আসে। এখানে আসার ফলে কেন্দ্র অভিমুখী একটি ঘূর্ণায়মান প্রচণ্ড বায়ু প্রবাহের সৃষ্টি হয়। এখান থেকে ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়, এই কথা বলা হয়েছে এখানে। আমাদের যে উত্তর গোলার্ধের ক্ষেত্রে বায়ুর যে প্রবাহ আমরা ঘূর্ণিঝড়ের ক্ষেত্রে দেখি সেটি হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীত অভিমুখী, অর্থাৎ উত্তরাভিমুখী, এবং দক্ষিণ গোলার্ধের ক্ষেত্রে কিন্তু এটি তোমার দক্ষিণ অভিমুখী, অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে ঘুরে চলে। এই সূত্রটি মেনে চলে।
গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে সংঘটিত ঘূর্ণিঝড়কে বলা হয় গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড়। খুব স্বাভাবিকভাবেই গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড় বলা হচ্ছে। এই গ্রীষ্মমণ্ডলের বাইরে সৃষ্ট ঘূর্ণিঝড়কে বলা হচ্ছে গ্রীষ্মমণ্ডল বহির্ভূত ঘূর্ণিঝড়। তাহলে একটি তোমার ঋতুমণ্ডলের ভিত্তিতে ভাগ করা হয়েছে গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড়, এবং আরেকটি হচ্ছে তোমার গ্রীষ্মমণ্ডল বহির্ভূত ঘূর্ণিঝড়। গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড়কে আমেরিকা মহাদেশে হারিকেন নামে পরিচিত, দূরপ্রাচ্যে টাইফুন, দক্ষিণ এশিয়া যে আমাদের ভারতীয় যে সাবকন্টিনেন্টাল রয়েছে এখানে বলা হয় তোমার ঘূর্ণিঝড়। ইংরেজিতে প্রতিশব্দ হচ্ছে সাইক্লোন। ঘূর্ণিঝড়ের বিভিন্ন শ্রেণী বিভাগ রয়েছে। মূলত ঘূর্ণিঝড়ের যে তোমার বাতাসের যে ভেলোসিটি, বাতাসের যে তোমার গতি, সক্রিয়তা, গতির তীব্রতা ঘূর্ণিঝড়ের ক্ষেত্রে পরিলক্ষিত হয়। এই গতির তীব্রতার উপর ভিত্তি করে মূলত এই তোমাদের যে ঘূর্ণিঝড় রয়েছে সেগুলো শ্রেণী বিভাগ করা হয়েছে। নিম্নচাপ, দেখো এখানে বাতাসের যদি গতিবেগ ৬২ ঘন্টা পার আওয়ার হয় তাহলে এটাকে নিম্নচাপ বলা হচ্ছে। ঘূর্ণিবাতা বিশিষ্ট ঝড় যেখানে বাতাসের গতিবেগ ৬৩ থেকে ৮৭ কিলোমিটার পার আওয়ার সংঘটিত হবে। তীব্র ঘূর্ণিবাতা বিশিষ্ট ঝড়, এখানে বাতাসের গতিবেগ থাকবে ৮৮ থেকে ১১৮ কিলোমিটার, এবং হ্যারিকেনের তীব্রতা সহ যে ঘূর্ণিবার্তা বিশিষ্ট ঝড় বাতাসের গতিবেগ এখানে ১৮০ কিলোমিটারের উপরে থাকবে। এই বিষয়গুলো এখানে এসছে। বাতাসের তাহলে দেখো যে গতিবেগ এর উপর ভিত্তি করে এদিকে ভাগ করা হয়েছে। এরপরের আমাদের বিষয় হচ্ছে উৎপত্তি। এটা কোথা থেকে উৎপত্তি হচ্ছে কিভাবে দেখি। উৎপত্তির শর্তের ভিতরে যেগুলো রয়েছে দেখো, গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড় সৃষ্টির জন্য সমুদ্রপৃষ্ঠের যে টেম্পারেচার সেটি ২৭ ডিগ্রি সেলসিয়াসের উপরে থাকা প্রয়োজন। অর্থাৎ আমাদের যে গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চল এখানে যে সমুদ্র রয়েছে এর তাপমাত্রা যদি গ্রীষ্মকালে তোমার বা কোনো পরিস্থিতিতে দেখা যাচ্ছে, অনেক সময় আমাদের সিলেট নভেম্বর মাসে হয়েছিল, এমন পরিস্থিতিতে তাপমাত্রা খুব বেড়ে গিয়েছে, সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা এর অ্যাটলিস্ট তাপমাত্রা তোমার 27 ডিগ্রি সেলসিয়াসের উপরে থাকতে হবে। অধিকাংশ ঘূর্ণিঝড়ের উৎপত্তি ঘটে আন্দামান দ্বীপপুঞ্জের কাছাকাছি অঞ্চল থেকে। ভারতীয় যে তোমার উপমহাদেশ তথা ভারতের একটি দ্বীপপুঞ্জ হচ্ছে আন্দামান দ্বীপপুঞ্জ। এই আন্দামান দ্বীপপুঞ্জের আশেপাশ থেকে কিন্তু এই প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়গুলোর কিন্তু উৎপত্তি হয়ে থাকে। সাধারণত ৫ ডিগ্রি উত্তর থেকে ৩০ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৫ ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ থেকে ৩০ ডিগ্রি দক্ষিণ অক্ষাংশের মধ্যবর্তী অঞ্চলে ক্রান্তীয় ঘূর্ণিঝড়গুলোর উৎপত্তি ঘটে থাকে। এটা ধারণা করা হয় যে ঘূর্ণিঝড় সৃষ্টির ক্ষেত্রে যে ক্রান্তীয় মিলন বলয় তথা ইন্টার ট্রপিক্যাল কনভার্জেন্স জোন রয়েছে, এর কিছু ভূমিকা আছে বলে ধারণা করা হয়। আন্তঃক্রান্তীয় মিলন বলয়ের অবস্থান হলো বিষুবরেখার কাছাকাছি, যেখানে দুই গোলার্ধের বায়ু প্রবাহ এসে মিলিত হয়, তবে এর অবস্থান ঋতুভেদের উপর নির্ভর করে। অর্থাৎ ঋতুর পরিবর্তনের সাথে কিন্তু আন্তঃক্রান্তীয় যে মিলন বলয় সেটার অবস্থান কিন্তু চেঞ্জ হতে পারে বলে ধারণা করা হয়। একটি ঘূর্ণিঝড় পৃথিবীর আবর্তন থেকে সৃষ্ট কোরিওলিস ফোর্স তার ঘূর্ণায়মান গতি থেকে কিন্তু প্রাপ্ত হয়। কার্যত যে আমাদের বিষুবরেখা রয়েছে, বিষুবরেখায় এই শক্তি শূন্যের পর্যায়ে অবস্থান করে। এরপরে দেখো বিষয়গুলো, ঘূর্ণিঝড়গুলি ঠিক বিষুবরেখা থেকে সৃষ্টি হয় না। প্রয়োজনীয় ঘূর্ণিঝড় সৃষ্টির জন্য ঝড়গুলির উৎপত্তি কিন্তু ঘটে থাকে। যে বিষুবরেখা রয়েছে এই বিষুবরেখার উত্তর থেকে কিন্তু এই ঝড়গুলির উৎপত্তি ঘটে। ধারণা করা হচ্ছে পূর্ব দিক থেকে আসা ঢেউরাজি ও ঘূর্ণিঝড় সৃষ্টির প্রক্রিয়াকে কিন্তু ভূমিকা রাখে। একটি ঘূর্ণিঝড়ের ব্যাস ৩০০ থেকে ৬০০ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হতে পারে।
অর্থাৎ এটির আকার আকৃতি কিন্তু অনেক বড় আসতে পারে। যদি ব্যাস তোমার 600 কিলোমিটার হয় তাহলে এর পরিধি কিন্তু 2 পাই আর সূত্রে আনো, দেখো কেমন অবস্থায় আসে। এর আয়তন পাই আর স্কোয়ার বিশাল একটি অবস্থানে চলে আসবে। পরিক্রমণশীল একটি ঘূর্ণিঝড়ের যে প্রান্ত রয়েছে সেখানে বলা হচ্ছে ডান প্রান্তে বাম প্রান্তের তুলনায় অধিক ধ্বংসাত্মক শক্তি কিন্তু বিদ্যমান থাকে। এর ফলে সমুদ্রের দক্ষিণ দিক থেকে ঘূর্ণিঝড় যখন উত্তরে বাংলাদেশের ভূখণ্ডে আঘাত করে তখন ঘূর্ণিঝড়ের ফলে ডান অংশে কিন্তু ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি ঘটে। একটি ঘূর্ণিঝড়ের শুরু থেকে সমাপ্তি যে সময়সীমা সেটিকে 7 থেকে 10 দিন পর্যন্ত কিন্তু বিস্তৃতি লাভ করতে পারে, এবং এই যে সময়সীমা রয়েছে এই সময়সীমা জুড়ে সে 250 থেকে 500 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত ঘটাতে পারে। ভূপৃষ্ঠে আঘাত আনার পর জলীয় বাষ্পের সরবরাহ যখন কমে আসে তখন এর বিচ্ছিন্ন পড়ায় ঘূর্ণিঝড় যে রয়েছে সেই ঘূর্ণিঝড় কিন্তু আস্তে আস্তে দুর্বল হয়ে যায় এবং এর যে জীবনচক্র রয়েছে সেই জীবনচক্রে সেখানে পরিসমাপ্তি ঘটে। ঘূর্ণিঝড়ের গতিপথ দেখো প্রিয় শিক্ষার্থীরা, আন্দামান দ্বীপপুঞ্জ বঙ্গোপসাগরকে বা বঙ্গোপসাগর যেটা বলো একে কেন্দ্র করে কিন্তু ঘূর্ণিঝড়ের উৎপত্তি আমাদের দেশে সাধারণত ঘটে থাকে, এবং এর গতিপথ কিন্তু আমরা কিভাবে আসে এই বিষয়গুলো একটু আলোচনা করি এবারে। প্রাথমিক পর্যায়ে ঘূর্ণিঝড় ঘন্টায় যে তার উৎপত্তি স্থল থাকে সেখানে 5 থেকে 10 কিলোমিটার হারে কিন্তু সে অগ্রসর হতে থাকে। চূড়ান্ত পর্যায়ে এই গতিবেগ ঘন্টায় 20 থেকে 30 কিলোমিটার এমনকি 40 কিলোমিটার পর্যন্ত আসতে পারে। তাহলে দেখো পরিবর্তিত কিন্তু হচ্ছে আমাদের দেশের ঘূর্ণিঝড়ের গতিপথ। তোমরা এই যে চিত্র রয়েছে সেখানে দেখতে পাচ্ছ, এই যে বঙ্গোপসাগর থেকে ঘূর্ণিঝড়গুলোর উৎপত্তি। বঙ্গোপসাগর থেকে ঘূর্ণিঝড় উৎপত্তি লাভ করে এই যে খাগড়াছড়ি দিয়ে পাশ দিয়ে চলে যেতে পারে মিজোরাম হয়ে ভারতে, কিংবা যদি ক্রস একবারে লম্বা আকারে তোমার যেটা থাকে যদি উৎপত্তি লাভ করে একেবারে বাগেরহাট, বরিশাল, মাদারীপুর, ব্রাহ্মণবাড়িয়া হয়ে সিলেটের দিয়ে আসামের অংশে প্রবেশ করে। আবার সাধারণত দেখো এই অঞ্চল থেকে এইভাবে তোমার একেবারে তোমার যে কর্ণ আকৃতি রম্বসের এর কর্ণ যেরকম ঠিক সেভাবে এখানে কিন্তু এদের গতিপথ বেশিরভাগ ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে। দু একটি ক্ষেত্রে এখানে ঘুরে কিন্তু তোমার আর এই যে খুলনা হয়ে পাবনার দিক দিয়ে ময়মনসিংহের দিকে গিয়েছে। আবার ভারতে যদি উৎপত্তি লাভ করে এই পথ দিয়ে কিন্তু এখান দিয়ে রাজশাহী হয়ে পঞ্চগড় দিয়ে যায়। এটার সংখ্যা খুবই কম, ভারতীয় অংশ যদি উৎপত্তি লাভ করে বেশিরভাগ যদি থাকে। আর আমাদের দেশে যেটা উৎপত্তি লাভ করে সেটা কিন্তু ঘুরে লম্বা তোমার কর্ণ আকৃতিতে কিন্তু রম্বসী কর্ণ আকৃতিতে এই পথে সাধারণত গমন করে। বঙ্গোপসাগরের ঘূর্ণিঝড়ে সাধারণত প্রারম্ভে প্রাথমিক স্টেজে উত্তর পশ্চিমমুখী এবং পরবর্তী পর্যায়ে পূর্ব দিকে অগ্রসর হওয়ার প্রবণতা কিন্তু আমরা লক্ষ্য করি। তবে সংঘটিত বিভিন্ন ঘূর্ণিঝড়ের গতিপথ বিচারে উল্লেখিত প্রবণতা সবসময় প্রকাশ করা যায় না, এর সেন্স আসে। আমাদের দেশে সংঘটিত প্রধান ঘূর্ণিঝড়, ঝড় ও জলোচ্ছ্বাসের কালোপঞ্জি সম্পর্কে আমরা একটু আলোচনা করি। সংক্ষেপে একেবারে তুলে ধরার চেষ্টা করছি। দেখো 1584 সালে এটা সম্ভবত রেকর্ডের মধ্যে সবচেয়ে প্রাচীন অবস্থানে রয়েছে বাকেরগঞ্জ, বর্তমানে যেটা বরিশাল নামে পরিচিত, এবং পটুয়াখালী জেলায় আঘাত আনে। বজ্রসহ বিদ্যুৎ ছিল। হারিকেনের বৈশিষ্ট্য সম্বলিত এই ঘর 5 ঘন্টা স্থায়ী ছিল। কেবল উঁচু স্থানে স্থাপিত মন্দিরগুলো ছাড়া সমস্ত ঘরবাড়ি নিমজ্জিত হয় এবং বহু নৌযান ডুবে যায়। মানুষ ও গৃহপালিত জীব মিলিয়ে প্রায় 20 লক্ষের প্রাণহানি ঘটনা ঘটে। এর মধ্যেখানে 1970 সাল আমি তুলে আনছি। তোমরা
এর মাঝখানে কিন্তু অনেক প্রলয়ঙ্করী ছোট, মানে এতটা প্রলয়ঙ্করী 70 সালের মতো ছিল না, আমি যা হোক সংক্ষেপে তোলার চেষ্টা করেছি। এর মাঝখানে অনেক তোমার ঘূর্ণিঝড় হয়েছে। তার মধ্যে 70 সালের কিন্তু সবচেয়ে ধ্বংসাত্মক ছিল আমাদের মুক্তি সংগ্রামের ইতিহাসের 71 সালের আগের বছর 70 সাল, সেই নির্বাচনের বিখ্যাত বছর। যা হোক, আমাদের ইতিহাসে, বাংলাদেশের ইতিহাসে সর্বাপেক্ষা বেশি প্রাণহানি ও সম্পদ বিনষ্টকারী কিন্তু এই যে ঘূর্ণিঝড়, এটি কিন্তু ছিল 1970 সালের ঘূর্ণিঝড়। এই হ্যারিকেনের তীব্রতা নিয়ে প্রচণ্ড বাতাস দুদিন ধরে বারবার আঘাত আনে আমাদের চট্টগ্রামে, সেই সঙ্গে বরগুনা, খেপুপাড়া, পটুয়াখালী, চরবরাদ্দনের যে সকল চরাঞ্চল রয়েছে, চর তমজুদ্দিন, মাইজদির দক্ষিণাঞ্চল, হরিণঘাটায়। সরকারি হিসাব মোতাবেক 5 লক্ষ মানুষের মৃত্যু ঘটেছিল। এর বাইরে কিন্তু অনেক মানুষের মৃত্যু ঘটেছিল বলে জানা যায়। তৎকালীন পাকিস্তান সরকারের এই তথ্যটি নিয়ে অনেকেই সন্দিহান ছিলেন। 1970 সালের এই ঘূর্ণিঝড়ে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ছিল ভয়ঙ্কর অবস্থায় 222 কিলোমিটার এবং জলোচ্ছ্বাসের সর্বোচ্চ উচ্চতা ছিল প্রায় 10.6 মিটার। অত্যন্ত ভয়ঙ্কর ছিল এই ঘূর্ণিঝড় এবং এর ফলে মানুষের প্রচুর পরিমাণে প্রাণঘাতী ঘটে। এই ঝড়টির উৎপত্তি ঘটে প্রশান্ত মহাসাগরে, বাংলাদেশ থেকে যা সুদূর 6000 কিলোমিটার দূরে। বাংলাদেশের উপকূলে পৌঁছাতে ঝড়টির সময় লেগেছিল 20 দিন। আকারের দিক থেকে ঘূর্ণিঝড়টির আকার যে ছিল সেটি বাংলাদেশের আকৃতির চেয়ে অনেক বড়। চিন্তা করতে পারো তোমরা, বাংলাদেশ থেকে 6000 কিলোমিটার দূরে তোমার এটা উৎপত্তি লাভ করে এবং পৌঁছাতে সময় লাগে 20 দিন। 220 কিলোমিটার স্পিডে আঘাত আনে। তার মানে এটা শুরুতে আরও জোরালো অবস্থায় ছিল। কত ভয়ঙ্কর ছিল, কেন বিলিভ দিস? কি ভয়ঙ্কর অবস্থা! আমাদের যারা ছিলেন তখন তারা অনেকে মারা গিয়েছেন। কেন্দ্রীভূত মেঘপুঞ্জের ব্যাস ছিল 600 কিলোমিটার। বাতাসের সর্বোচ্চ গতিবেগ সন্দ্বীপে 225 কিলোমিটার তোমার রেকর্ড করা হয়। এরপরে সবচেয়ে যে প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় ছিল এরপরে যেটি আসে সেটি হচ্ছে তোমার 1991 সালে। 91 সালে তখন মোটামুটি প্রযুক্তি তোমার 70 সালের চেয়ে বেশ এগিয়ে আসে। এর ফলে এখানের যে প্রাণহানি ঘটে সেটির সংখ্যা কিন্তু কম ছিল। এখানে ঘূর্ণিঝড়ের জলোচ্ছ্বাস 5 থেকে 8 মিটার ছিল বলে ধারণা করা হয়। এ দুর্যোগে জীবন ও প্রাণ সম্পদের হানির যে আর্থিক পরিমাণ সেটি বিশাল। সম্পদের প্রাকফলিত ক্ষতি প্রায় 6000 কোটি টাকা বলে ধারণা করা হয়। মোট 1.5 লক্ষ মানুষের মৃত্যু ঘটে। এর সাথে গবাদি পশুর মৃত্যু ঘটে। বাংলাদেশের ইতিহাসে একটি খুবই প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় এই 91 সালের ঘূর্ণিঝড়, যেটি আমাদের দেশের মানুষের আগে ফেস করেছেন। ঝড়টির দেখো উৎপত্তি ভাবতে গেলে কতখানি তোমাদের জন্য বিস্ময়জনক। 6000 কিলোমিটার দূরে ছিল, যেটি বাংলাদেশে পৌঁছাতে সময় লেগেছে 20 দিন এবং আকৃতিতে কিন্তু আমাদের দেশের চেয়ে বড়। এরপরে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় ছিল 2007 সালের সিডর। সিডর তোমার নভেম্বর মাসে আঘাত আনে। নভেম্বর মাসের 15 থেকে 17 তারিখে ঘূর্ণিঝড় সিডরে বাংলাদেশের দক্ষিণাঞ্চলে আঘাত আনে। প্রায় 3000-এর বেশি মানুষের প্রাণহানি ঘটে। মূলত প্রযুক্তির তোমার উৎকর্ষতা, মানুষের সতর্কীকরণ, বিভিন্ন কারণে প্রাণহানির সংখ্যা কমে আসে। এরপরে 2008 সালের 3 মে ঘূর্ণিঝড় নার্গিস উত্তর ভারত মহাসাগরের সৃষ্টি হয়, যা মায়ানমারের উপকূলে আঘাত আনে। আমাদের দেশের অনেক মানুষেরই এখানে মৃত্যু ঘটেছিল। তবে এই মৃত্যুর হার সংখ্যা আগের চেয়ে অনেক কমে আসে। এরপরে 2008 সালের 27 অক্টোবর ঘূর্ণিঝড় রেশমি বাংলাদেশের দক্ষিণ এবং দক্ষিণ পূর্বাঞ্চলে আঘাত আনে। বাতাসের গতি ছিল ঘন্টায় 80 কিলোমিটার। এর ফলে আগের তুলনায় যে পরিমাণ তাণ্ডব ছিল বেশ কিছুটা কমে আসে। এভাবে বাংলাদেশের ইতিহাসে এই তোমার ঘূর্ণিঝড়গুলো ক্ষতি করে গিয়েছে। পরের প্রাকৃতিক দুর্যোগ রয়েছে, যে দুর্যোগটি প্রিয় শিক্ষার্থীরা আমাদের দেশের সাথে আমরা প্রায়শই প্রতি বছরই ঘটে, বিশেষ করে আমাদের যেসব বড় বড় নদীর
তীরবর্তী অঞ্চল রয়েছে, সেই অঞ্চলগুলোতে ঘটে থাকে তোমার ব্রহ্মপুত্র নদী, যমুনা নদী, পদ্মা, মেঘনা, তোমরা এই যে বড় বড় নদীর এই আশেপাশের অঞ্চল, যেমন সিলেটের অঞ্চল, হাওর পাওড়া রয়েছে, কিশোরগঞ্জের অঞ্চল, তারপর তোমার সিরাজগঞ্জ, টাঙ্গাইল, কুড়িগ্রাম, গাইবান্ধা, বগুড়া, সারিয়াকান্দি, এইসব অঞ্চলে ব্যাপক মাত্রায় কিন্তু প্রায় প্রতি বছরই বন্যা হচ্ছে। এবং এই 2020 সালে দেখো প্রথম পর্যায়ে ভয়ঙ্কর বন্যা হয়েছে, এবং এখন দ্বিতীয় পর্যায়ে যে পরিমাণ বৃষ্টি হচ্ছে আরেকটি বন্যার প্রাদুর্ভাব আসবে বলে বিশেষজ্ঞরা ধারণা করছেন। বন্যার সাথে আমরা খুব পরিচিত। বাংলাপিডিয়ায় বলা হচ্ছে, তুলনামূলকভাবে পানির উচ্চ প্রবাহ যা কোনো নদীর প্রাকৃতিক বা কৃত্রিম তীর অতিক্রম করে ধাবিত হয় তাকেই বন্যা বলা হচ্ছে। তোমরা এই চিত্র দেখতে পাচ্ছ বাংলাদেশের কোন কোন অঞ্চলে মোটামুটি বেশি বন্যা প্রবণ মার্ক করা হয়েছে। এই যে অববাহিকায় দেখতে পাচ্ছ একেবারে ডিপ অংশ লাল কালি, এখানে কিন্তু বন্যার হার বেশি, তারপরে আশপাশে এইগুলো কম। বিভিন্নভাবে একটি বন্যার সামগ্রিক চিত্র তুলে ধরা হয়েছে, এবং এই পোর্শনটি কিন্তু মোটামুটি বন্যা এখানে অতটা আঘাত আনে না। যাই হোক, প্রতি বছর দেখো বন্যার যেসব ফ্যাক্ট সেগুলো আমরা একটু জানার চেষ্টা করি। প্রতি বছর বাংলাদেশের প্রায় 26,000 বর্গ কিলোমিটার অর্থাৎ 18% ভূখণ্ড কিন্তু বন্যা প্রকল্পিত হয়। আমাদের দেশের 26,000 বর্গ কিলোমিটার যে অঞ্চলগুলো বন্যা কবলিত হচ্ছে এগুলো দেখবে বড় নদীর তীরবর্তী অঞ্চল। এখানে ভারত থেকে নেমে আসা পানি আমাদের দেশের নদীগুলো তলদেশ ভরাট হয়ে যায়। এসব কারণে এই বন্যাগুলো সৃষ্টি হচ্ছে এই অঞ্চলে। ব্যাপকভাবে বন্যা হলে সমগ্র দেশের প্রায় 55% অধিক ভূখণ্ডেও বন্যার প্রকোপে কিন্তু পড়ে যায়। অর্থাৎ যদি বন্যার মাত্রা বেড়ে যায় এখানে কিন্তু 18% হতে 55% বন্যার প্রকোপ চলে আসে। প্রতি বছর গড়ে বাংলাদেশে 3টি প্রধান নদীপথে মে থেকে অক্টোবর পর্যন্ত যে তোমার মোটামুটি বর্ষা মৌসুম বলা হচ্ছে, আর্দ্র মৌসুম, এখানে 8,44,000 মিলিয়ন কিউবিক মিটার পানি প্রবাহিত হয়। বাৎসরিক মোট প্রবাহের এটি হচ্ছে 95%। এর তুলনায় একই সময়ে দেশের অভ্যন্তরে 1,87,000 মিলিয়ন কিউবিক মিটার নদী প্রবাহ সৃষ্টি হয় শুধু এই বৃষ্টিজনিত কারণে। বাংলাদেশে সংঘটিত বন্যাকে 3টি শ্রেণীতে ভাগ করা হয়েছে। প্রথমে দেখো যেটি রয়েছে সেটি হচ্ছে মৌসুমী বন্যা। এই বন্যা ঋতুগত, অর্থাৎ মৌসুমের সাথে এটির সম্পর্ক। নদ নদীর পানি ধীরে ধীরে ওঠানামা করে এবং বিস্তীর্ণ এলাকা প্লাবিত করে জানমালের ব্যাপক ক্ষতি সাধন করে এই মৌসুমী বন্যার মাধ্যমে। তারপরে রয়েছে হঠাৎ করে সৃষ্টি হয় বন্যা, অনেক সময় তোমার যাকে বলা হচ্ছে ফ্ল্যাশ ফ্লাড। বিশেষ করে পাহাড়ি অঞ্চলে অনেক বৃষ্টিপাত হয়েছে এমন পরিস্থিতিতে এসব হয়। বিশাল তোমার বৃষ্টিপাত, এমন হারে বৃষ্টিপাত হচ্ছে, এর ফলে তোমার আকস্মিক এই বন্যাগুলো হয়। আকস্মিক পাহাড়ি ঢল অথবা স্বল্প সময়ে সংঘটিত প্রবল বৃষ্টিপাতের ফলে কিংবা প্রাকৃতিক অথবা মানব সৃষ্ট বাঁধ ভেঙে সংঘটিত কিন্তু হয় আকস্মিক বন্যা। আমাদের দেশে এসব বাঁধ ভেঙে বন্যার রেকর্ড নাই, তারপরে কিন্তু অন্যান্য দেশে কিন্তু এসব বন্যা অনেক সময় ঘটে থাকে। যে বড় বড় তোমার বাঁধ দেওয়া হয়েছে জলবিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে, দেখা যাচ্ছে যে সেখানে বাঁধ ভেঙে গেছে, এর ফলে বিস্তীর্ণ এলাকা, হাজার হাজার কিলোমিটার এলাকা তোমার প্লাবিত হয়ে যায় শুধু এই বাঁধের পানির কারণে। 3 নম্বরে যেটি রয়েছে সেটি হচ্ছে জোয়ার সৃষ্ট বন্যা। সংক্ষিপ্ত স্থিতিকাল বিশিষ্ট বন্যার উচ্চতা সাধারণত 3 থেকে 6 মিটার পর্যন্ত হয়ে থাকে এবং ভূভাগের নিষ্কাশন প্রণালীকে আবদ্ধ করে ফেলে। এই জোয়ার সৃষ্ট বন্যা সাধারণত তোমার দেখা যাবে যে উপকূলীয় এলাকা রয়েছে, যেখানে সমুদ্রের সাথে নদীর একটি কানেকশন রয়েছে, জোয়ার ভাটায় এইসব নদীগুলোর পানি পরিবর্তিত হয়, এর ফলে এই বন্যাগুলোর সৃষ্টি হয়ে
থাকে। জোয়ারের ভাটায় সৃষ্ট এই বন্যা এখানে সম্পর্কযুক্ত সমুদ্রের সাথে। বাংলাদেশের দেখো বন্যা প্রবণ এলাকার আরেকটি ম্যাপ এখানে আছে। বন্যামুক্ত, একেবারে বন্যামুক্ত যেটা এলাকা, সাদা এলাকা, এই যে দিনাজপুরের পাশে এখানে রয়েছে, রংপুর, নওগাঁ, রাজশাহীর কিছু অংশ, বগুড়ার পাশে রয়েছে এই অংশটি তোমার বন্যামুক্ত। এই যে ঢাকার পাশে অংশটি রয়েছে শেরপুরের পাশ দিয়ে, এবং পার্বত্য যে চট্টগ্রাম হিল ট্র্যাক যে আমাদের রয়েছে, এখানে কিন্তু মোটামুটি বন্যা ওভাবে হয় না। এবং বরিশালের এই অংশটুকু, যে সাদা অংশগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই সাদা অংশগুলো কিন্তু সম্পূর্ণ বন্যামুক্ত। এই যে অংশটুকু দেখো, আকস্মিক বন্যা প্রবণ এলাকা, যেটা তোমার এই যে গোলাপির মতো কালার যেটি রয়েছে, লাইট গোলাপি কালার, এই অংশ কিন্তু তোমার আকস্মিক বন্যা প্রবণ এলাকা। এই যে বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা, বরিশাল, পটুয়াখালী, বরগুনা, পিরোজপুর এই অঞ্চলে কিন্তু আছে। এবং এই যে দিনাজপুরের এই পরশুন, শেরপুর, সুনামগঞ্জ এই পোর্শনটি কিন্তু হাওর বাউরের এলাকা এখানে কিন্তু রয়েছে। তারপরে দেখো নদীর যে মৌসুমি বন্যা প্রবণ এলাকা, এটা তোমার এই যে হালকা যেটা তোমার আছে লাইট ব্লু কালার দিয়ে এখানে মার্ক করা রয়েছে। এই যে বিস্তীর্ণ এলাকা, সবচেয়ে কিন্তু এটি বেশি তোমার একেবারে রাজশাহীর এই অংশ থেকে শুরু হয়েছে নিচ অঞ্চল দিয়ে, কুষ্টিয়া, যশোর, তোমার মেহেরপুর, চুয়াডাঙ্গা, এপাশে ঝিনাইদহ, টাঙ্গাইল, ঢাকার অংশ, কুড়িগ্রাম, বগুড়া রয়েছে বিস্তীর্ণ অঞ্চল, ময়মনসিংহের এই অঞ্চল, সুনামগঞ্জ, সিলেট এই অঞ্চলে কিন্তু রাঙ্গামাটিরও এই যে তোমার এখানে কাপ্তাই হ্রদের সাথে কিন্তু সম্পর্কযুক্ত। এবং উপকূলীয় ও তোমার জলোচ্ছ্বাস প্রবণ এলাকা, এই যে অংশটুকু হচ্ছে উপকূলীয় জলোচ্ছ্বাস, যেখানে সমুদ্রের সাথে সম্পর্কযুক্ত। তোমার আমাদের যে উপকূলীয় এলাকা বাগেরহাট, সাতক্ষীরা, খুলনা, বরগুনা, বরিশাল, ভোলা, পটুয়াখালী, পিরোজপুর এইসব মোটামুটি এলাকা, এই তোমার এখানে সমুদ্রের সাথে উপকূলের সম্পর্ক এই অংশ কিন্তু এগুলো রয়েছে। বাংলাদেশে বন্যা সংগঠনের জন্য দায়ী কারণ যেগুলো রয়েছে সেগুলো দেখো। সাধারণভাবে নিম্ন উচ্চতা বিশিষ্ট ভূমি সংস্থান, যার উপর দিয়ে প্রধান প্রধান নদীগুলো আমাদের প্রবাহিত হয়েছে, পদ্মা, যমুনা, মেঘনা, এইসব বড় বড় তোমার তিস্তা, ধরলা, এসব নদী যেসব শাখা প্রশাখা রয়েছে এবং উপনদীর সমন্বয়ে যেসব তোমার নদী নিষ্কাশন জালিকা গড়ে তুলেছে, এই জালিকার মাধ্যমে কিন্তু সংগঠিত হয়। দেশের বাইরে নদ নদীর উজান এলাকায় এবং দেশের অভ্যন্তরে কিন্তু ভারী বৃষ্টিপাত বন্যার জন্য মানে একটি অন্যতম কারণ। হিমালয় পর্বতে তুষার গলন এবং প্রাকৃতিকভাবে হিমবাহের সংস্থাপনের স্থানান্তরের ঘটনা। তোমরা জানো বৈশ্বিক যে উষ্ণতা বেড়েছে, এর ফলে আমাদের হিমালয় পর্বতের যে বরফ রয়েছে সেই বরফগুলো কিন্তু তোমার গলা শুরু হয়ে গেছে। এই বরফের আইস মেল্টিং এর ফলে কিন্তু আমাদের নদীর যে উৎস হিমালয়, সেই উৎসের পানির প্রবাহ বেড়ে যাচ্ছে, বরফ গলে নেমে একেবারে আমাদের পানি নদীতে আসছে, ফলে কিন্তু বন্যা হয়। পলি সঞ্চয়ের ফলে কিন্তু আমাদের নদ নদীর তলদেশ ভরাট হয়ে গেছে, এর ফলে পানির ধারণ ক্ষমতা নদীগুলোর হ্রাস পেয়েছে। প্রধান প্রধান নদীসমূহে একসঙ্গে পানি বৃদ্ধি এবং এক নদীর উপরে অন্য নদীর কিন্তু প্রভাব বিস্তার। এই যে যখন পানিগুলো আসে এক নদীর সাথে কিন্তু আরেক নদীর সম্পর্ক রয়েছে এবং সবগুলোর পানি কিন্তু একসাথে বেড়ে যাচ্ছে। প্রকৃতির ওপর মানুষের হস্তক্ষেপ, বিভিন্ন ধরনের তোমার বজ্র পদার্থ, যে আমরা খেয়ে তোমরা চিপসের প্যাকেট, বোতল, বিভিন্ন ধরনের জিনিসগুলো ফেলা হচ্ছে। তারপরে মানুষের যেসব বন নিষ্কাশন, বন ধ্বংস করা হচ্ছে, তোমার পাহাড় ধ্বংস করা, মাটিগুলো নেমে এসে তোমার একবারে নদীর তলদেশ ভরাট করে দিচ্ছে। জোয়ার ভাটা এবং বায়ু প্রবাহের বিপরীতমুখী ক্রিয়ার ফলে নদ নদীর সমুদ্রমুখী যে প্রবাহ রয়েছে সেটি ধীরগতি প্রাপ্ত হওয়ার ফলে কিন্তু বন্যা ঘটছে। এগুলো কিন্তু আরেকটি কারণ। সমুদ্রপৃষ্ঠের পরিবর্তনের প্রতিক্রিয়া। সমুদ্রপৃষ্ঠ যখন তোমার বেড়ে যাচ্ছে, দেখো প্রিয় শিক্ষার্থীরা, সমুদ্রপৃষ্ঠের সাথে আমাদের উপকূলীয় পৃষ্ঠের যে সম্পর্ক, যেখানে মিলিত হয়েছে মোহনা, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা যখন বেড়ে যাবে, খুব স্বাভাবিকভাবে সমুদ্রের পানি আমাদের মোহনার ভিতরে মানে দিকে চলে আসবে, অর্থাৎ স্বাদু পানির এরিয়াকে কিন্তু দখল করে ফেলবে। এর ফলে পানির যে ধারণ ক্ষমতা
সেটি কিন্তু সাধুর পানির ক্ষেত্রে কিন্তু কমে আসে, যার ফলে চাপটা তোমার নিচের অঞ্চলে থাকে, এর ফলে কিন্তু বন্যার সৃষ্টি হয়। ভূগাঠনিক বিশৃঙ্খলা, ভূমিকম্প, নদীর প্রবাহ, ভূতত্ত্বরূপের পরিবর্তন। তোমরা জানো যে আমাদের ব্রহ্মপুত্র যে নদ রয়েছে, ব্রহ্মপুত্র নদ কিন্তু একসময় ভূমিকম্পের ফলে এর গতিপথ পাল্টে গিয়েছে, যে কিন্তু বন্যারও সৃষ্টি হয়। গ্রিন হাউস প্রতিক্রিয়ার ফলে যে তোমার বরফগুলো ডুবে যাচ্ছে, বরফ তোমার গলে যাচ্ছে, বরফ গলার ফলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে, এতে করে নদীর কিন্তু পানি ধারণ ক্ষমতা যে সমুদ্রের সাথে যৌথভাবে সমুদ্রে যেখানে মোহনা মিলিত হয়েছে তার ভিতরে কিন্তু যেতে পারছে না, এর ফলে সমস্যার সৃষ্টি হচ্ছে, বন্যা হচ্ছে। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা বন্যার যে কারণ নিয়ে এখানে শেষ করব। পরবর্তী ক্লাসে আমরা আবার তোমাদের সাথে কন্টিনিউ করব। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ।